ওয়াশরুমটা চেক করেছো? হ্যাঁ স্যার, পার্কিং, রিসেপশন, আমি সমস্ত জায়গা চেক করেছি স্যার, কিন্তু কেউ কোনো ওই রেড টপ পরা কোনো মেয়েকে বাইরে যেতে দেখেনি। আরে অঙ্গনা হঠাৎ করে কি করে গায়েব হতে পারে? সেটাই তো। আরে ওয়াশরুমে গেছিল, তখন মোবাইলটা নিয়ে যেতে পারতো। এভাবে কেউ টেবিলে রেখে যায়? স্যার, আমরা পুরো পাবে খুঁজেছি, পার্কিং লট, কিচেন এরিয়া, সব জায়গাতে খুঁজেছি, কিন্তু আপনি যেরকম মেয়ের কথা বলছেন সে ওখানে নেই। এরকম কি করে হতে পারে? আমি তো এক্ষুনি ওকে জুস নিতে দেখলাম। জুস? হ্যাঁ। জুস? এই তুই ছিলিস না? তুই না জুস দিয়েছিলিস ওকে? কি মিশিয়েছিলিস জুসে? স্যার ছাড়ুন, আমি শুধু ওকে জুসই সার্ভ করেছিলাম, আর কিছু করিনি। মিথ্যে কথা বলছিস তুই। স্যার আমি মিথ্যে বলছি না, আমার কথা বিশ্বাস করুন আপনি। নিজের রাগটা অন্যের উপর দেখিয়ে কোনো লাভ নেই। আমরা সবাই অঙ্গনাকে খুঁজে বার করব, টেনশন নিস না ইয়ার। এই ম্যানেজার, একটা কথা মনে রাখবি, অঙ্গনার যদি কিছু হয়েছে না, তাহলে তোদের একটাকেও ছাড়বো না আমি। তোদের এক একটা স্টাফের উপর কেস করব আমি। অঙ্গনা, 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 অঙ্গনা। আইস পিক দিয়ে গলায় মারা হয়েছে, তারপর লাশটাকে বরফে জমিয়ে দেওয়া হয়েছে। ম্যানেজারের বক্তব্য যে লাশ ওরা রাত্রি প্রায় 11টায় পেয়েছে। আপনারা জানেন এই মেয়েটিকে? আগে না স্যার। আশ্চর্য, কিরকম ডিউটি করছেন আপনারা? আপনাদের আইস ফ্যাক্টরিতে একটা মেয়ের খুন হয়ে গেছে, তার লাশকে বরফে জমিয়ে দেওয়া হয়েছে, আর আপনাদের মধ্যে কেউ এটা দেখেও নি, শোনেও নি। স্যার, কালকে ওগুলো এখানে বরফ জমানোর জন্যই রাখা হয়েছিল। এখন কে এসেছে, কখন এই লাশটাকে বরফের মধ্যে জমিয়ে দিয়েছে, আমরা সেসব কিছু জানি না স্যার। আমাদের তো এগুলো ডেলিভারি করার ছিল, সেই জন্যই এখানে এসেছি। আপনি তো নিশ্চয়ই এইটুকু জানেন যে এই বরফ ফ্যাক্টরির মালিক কে আর কোথায় থাকে? স্যার, মালিক তো ভোপালে থাকেন। স্যার, আসলে সব সময়ের জন্য এই ফ্যাক্টরিতে কেউ থাকে না, যখন কাজ থাকে আমি ওদেরকে ডেকে নিই। আচ্ছা স্যার, চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, কোনো আইডেন্টিফিকেশন নেই। এই বরফের চাইগুলো ভেতর থেকে নিয়ে আসা হয়েছিল, তাই না? হ্যাঁ স্যার। চলো চেক করে দেখি। শ্রেয়া, বডিটাকে ফরেনসিক ল্যাবে পাঠাও। স্যার। হ্যালো স্যার, গাজিবো পাবে একটা মেয়ের খুন হয়ে গেছে স্যার। কি? হ্যাঁ স্যার, ওকে কেউ আইস পিক দিয়ে মেরে ফেলেছে। কোথায়? গাজিবো পাব, আন্ধেরি। আইস? হ্যাঁ স্যার, প্লিজ আপনারা তাড়াতাড়ি চলে আসুন। ওকে, ঠিক আছে, আমরা আসছি। এটা কি ব্যাপার? কি হয়েছে স্যার? গাজিবো পাবে একটা মেয়ে খুন হয়ে গেছে, আর তাকেও এই আইস পিক দিয়ে মারা হয়েছে। হ্যালো দয়া, স্যার, এর নাকটা অল্প লাল হয়ে আছে, আর এর গলায় এই আঘাতের চিহ্ন, কিন্তু স্যার বাকি শরীরে কোনো কাটাছেঁড়ার চিহ্ন নেই। তার মনে হচ্ছে খুনি অঙ্গনাকে এখানে ধরেছিল,
আর আইস পিক দিয়ে সোজা ওর গলায় আঘাত করেছিল। আপনি কি করে জানতে পারলেন স্যার? এখানেই কেন? বিনেতের দিকে দেখো, এই রক্তের ছিটে এখানে ফ্রিজের গায়ে লেগেছে, আর এই যে এতটা রক্ত মেঝেতেও এভাবে পড়ে আছে। এই খুনটাও তো সেইভাবেই হয়েছে দেখছি, যেরকম গুড়েগাঁওয়ের আইস ফ্যাক্টরিতে হয়েছিল। হ্যাঁ বিনীত, এই দুটো খুনই কোনো একটা শয়তানি করেছে। আর এই চিহ্নটাকে দেখেছো? এই রক্তের ধাব্বাটা একটা কোনো সিম্বল। এক কাজ করো, এইটার ভালো করে ছবি তোলো চারদিক থেকে। স্যার, আইস ফ্যাক্টরি আর পাবে খুন একই দিনে, হাতিয়ার আর আঘাত করার কায়দাও এক। এটা তো কাকতালীয় হতে পারে না স্যার। ঠিকই বলেছো তুমি পুরবী, এ কাকতালীয় ঘটনা নয়। চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ। যদি ওই খুনি চাইতো তাহলে দরজা বন্ধ রেখে পালাতে পারতো, এই রক্তের দাগগুলো মুছে দিয়ে পালাতে পারতো এখান থেকে, কিন্তু ও এরকম কিচ্ছু করেনি। ও জেনে বুঝে এই রক্তের দাগ তৈরি করে দিয়ে আমাদের চ্যালেঞ্জ করতে চাইছে। হ্যাঁ স্যার, যদিও লুকোনোর চেষ্টা করতো তাহলে হয়তো অনেকদিন পর্যন্ত অঙ্গনা লাশই পাওয়া যেত না। হ্যাঁ বিনীত, এই খুনি ওর কোনো অপরাধ চাপা দিতে চায়নি, বরং দেখাতে চাইছে, চ্যালেঞ্জ করছে আমাদের যে আমি খুন করেছি, কি করার আছে করে নাও। স্যার, এই ভাঙা হাটটা পেলাম এখান থেকে। এদিকে আসুন একটু। হ্যাঁ স্যার। এটাকে চেনেন? আপনাদের কারো এটা? স্যার, এটা তো আমাদের এখানে কারণ নয়, আমাদের এখানে তো শুধু ছেলেরা কাজ করে। স্যার, এমনটা নয় তো যে এই ভাঙা হাটটা ওই মেয়েটার যে খুন হয়েছে? হতে পারে। এখানে হাড়টা পাওয়া গেছে, তার মানে এখানে নিশ্চয়ই কিছু লুকিয়ে রয়েছে। এটা দেখেছো? রক্ত কাউকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে স্যার। দেখো, এখানে তো আর রক্তের চিহ্ন দেখছি না। খুনি এখানে লাশটাকে নিয়ে এসেছিল ঠিকই, ওই দরজাটা দিয়ে এসেছিল। ওইখানে খুনের চিহ্ন নেই, আশেপাশে কোথাও নেই, কিন্তু এখানে এটা কি? উনি কোনো চিহ্ন এঁকেছে বলে মনে হচ্ছে। খুনি এমন কেন করবে? জেনে শুনেই করছে সচিন, জেনে শুনেই করছে, যাতে আমরা ওর পিছু নিই। আচ্ছা, এক্স্যাক্টলি কি হয়েছিল এখানে? স্যার, আমরা ডান্স ফ্লোরে ডান্স করছিলাম, অঙ্গনের টেবিলের পাশে বসেছিল। হঠাৎ আমি ঘুরে দেখি, তখন দেখি ও নেই ওখানে। টেবিলের উপর ওর মোবাইলটা পড়েছিল স্যার। কোথায় ওর মোবাইলটা? এই যে স্যার। শেষবার অঙ্গনাকে কে দেখেছিল? আমি ওর সঙ্গে কথা বলে আসছিলাম স্যার, তখন এই ওয়েটারটা ওর কাছে জুস নিয়ে যাচ্ছিল। স্যার, স্যার আমি কিচ্ছু করিনি স্যার, আমি শুধু ম্যাডামকে জুস দিয়েছিলাম আর বেরিয়ে গেছিলাম। অদ্ভুত ব্যাপার, একটা মেয়ে নিচের পাপ থেকে এখানে উঠে এলো আর তাকে কেউ দেখতে পেল না। হ্যাঁ স্যার, মনে হচ্ছে অঙ্গনা খুনিটাকে চিনতো, না হলেও কোনো অপরিচিত লোকের সঙ্গে এখানে আসতো না। কত লোক এসেছিল এখানে পাবে? স্যার, আমরা 5 জন ছিলাম। আর সর্বসময় তোমরা একসাথেই ছিলে, কেউ বাইরে বেরোনি? না স্যার। পুরবী, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাও, আর এই বাকি সবাই ডিটেলস নিয়ে নাও। দুটো খুন একই এলাকায় আর খুব অল্প সময়ের ব্যবধানে, দুজনকে মারে একটাই অস্ত্রে, আর তারপরে লাশটাকে রেখে দেয় বরফে। স্যার, অঙ্গনার বাড়ির লোকেদের থেকে জানতে পারলাম অঙ্গনা আর ওই মেয়েটি একে অন্যকে চিনতেও পর্যন্ত না। তো তাহলে স্যার এই দুটো মার্ডার তো মনে হয় সিরিয়াল কিলিংই হচ্ছে। হ্যাঁ, জানি না আমার কেন যে এর আগেও এরকম খুন হয়েছে। শ্রেয়া, আমাদের রেকর্ডটা একটু চেক করো, দেখো
আইস পিক দিয়ে কটা মার্ডার হয়েছে? আইস পিক দিয়ে? স্যার হ্যাঁ স্যার, যেভাবে এই ট্রায়াঙ্গেলটা বানানো হয়েছে রক্ত দিয়ে, এ আইসক্রিমের কোণের মতন লাগছে। হ্যাঁ, এটা তো কোনই। স্যার। হ্যাঁ, পেয়েছো? হ্যাঁ স্যার, এই দেখুন, ঠিক এই রকম ভাবে খুন একটা সিরিয়াল কিলার আগেও করতো। আমি বলেছিলাম না? আইস পিক দিয়ে খুন, বরফের মধ্যে লাশ, আর আইস কোনের চিহ্ন। এই দুটো কেস তো একই রকম দেখছি। হ্যাঁ স্যার, এইরকমই একজন সিরিয়াল কিলারের কেস আমাদের রেকর্ডে আছে। ওর নাম ছিল মানব, আর 2006 সাল নাগাদ 2 মাসের মধ্যে ও 9 জন মহিলার খুন করে। ব্যান্ড্রার একটা আইসক্রিম পার্লারের কুল জোনের মালিক ছিল ও। কুল জোন আইসক্রিম পার্লারের মালিক মানব? তো স্যার, তাহলে এই মানবী কি আবার খুনগুলো করছে? না স্যার, গত 6 বছর ধরে ওর মাথার ট্রিটমেন্ট চলছে। ও এখনো মেন্টাল হসপিটালেই আছে। এখনো মেন্টাল হসপিটালে মানব? তাও আবার গত 6 বছর ধরে? তাহলে এই মহিলাদের খুন কে করছে? স্যার, এই মানবের কাছে যাওয়া যাক। স্যার। হ্যাঁ, রিপোর্ট এসে গেছে স্যার। দুজন মহিলার বয়স 25 আর 30-এর মধ্যে, আর দুজন মহিলাকে মারার আগে নেশার ওষুধ শুকিয়েছে। নেশার ওষুধ শুকিয়েছে এই জন্য অঙ্গনার নাকে ক্ষত ছিল। স্যার, হতে পারে অঙ্গনার এই ওষুধ থেকেই অ্যালার্জি ছিল। শ্রেয়া, ওই মেয়েটির নাকেও তো ওটা ছিল। আমার মনে হচ্ছে খুনি জানে না যে ওই ওষুধটার ডোজ কি ছিল। আর তাছাড়াও অভিজিৎ, দুজন মহিলার গলার ওপরে নখের দাগ, আর সেই দাগের ওপরে অয়েল পেইন্ট। অয়েল পেইন্ট? তার মানে খুনি কোনো পেন্টিং এর কাজ করতো না তো? হ্যাঁ রজত, ঠিক আছে, ওকে। স্যার, হ্যাঁ, রজত আমাদের রেকর্ডিং রুমে ডেকেছে। অঙ্গনার মোবাইলে কিছু রেকর্ডিং পাওয়া গেছে। স্যার, অঙ্গনা নিজের মোবাইলে বন্ধুদের রেকর্ডিং করেছিল, তারপর ও জুস আনতে বলে। তখন ও মোবাইলটাকে টেবিলে রেখেছিল, কিন্তু রেকর্ডিংটা বন্ধ করেনি। তাই ওর আর আইসপিক কিলারের মধ্যে যেসব কথা হয়েছিল তা ফোনে রেকর্ড হয়ে যায়। শুধু মুখটা দেখা যাচ্ছে না, ভিডিও একটু পরেই ব্ল্যাকআউট হয়ে যায়, কিন্তু সাউন্ড আছে স্যার। গুড। আর স্যার, আমরা সম্পূর্ণ রেকর্ডিংটাকে ডিভিডিতে ট্রান্সফার করে নিয়েছি। এক্সিলেন্ট, তাহলে ডিভিডিটা চালাও। কি অঙ্গনা, তুমি আবার ভিডিও বানাতে শুরু করলে? আরে এটা আমাদের এঙ্গেজমেন্টের পার্টি, চলো ডান্স করি। ওকে, অ্যাজ ইউ উইশ। যদি পরে মনে হয় ডান্স করতে ইচ্ছে করছে তাহলে চলে এসো, আমি ওখানে ডান্স করছি, ঠিক আছে? আয় না ভাই। ম্যাম, জুস। ম্যাম, জুসের জন্য আইস নেবেন নাকি আপনি? না না, আমার আইস লাগবে না। কেন ম্যাম? টনসিলের কারণে? কিন্তু কিছুদিন আগেই তো আপনার টনসিলের অপারেশন হলো। কি? আমার অপারেশনের ব্যাপারে তুমি কি করে জানলে? আমি আরো অনেক কিছু জানি ম্যাডাম, এমন অনেক কিছু যাতে আপনার বিপদ হতে পারে। দেখুন ম্যাডাম, এখানে চারিদিকে বিপদ। আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে সবকিছু বলছি। দুটো ওয়েটার আছে, দুজন ওয়েটার আছে। ওয়েটার নাম্বার 2 গন্ডগোল লাগছে। অঙ্গনার ব্যাপারে সব কিছু জানতো। ওর যে টনসিলের অসুখ ছিল সেই ব্যাপারেও লোকটা জানতো। মানে খুনি আগে থেকেই খুনটা করার পুরো প্ল্যানিং করে রেখেছিল। এই অঙ্গনার বাড়িতে গিয়ে জানতে হবে যে কে জানতো এই অঙ্গনার টনসিলের ব্যাপারটা। আর মানবের বাড়িতে গিয়েও আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে ওই সময় কে ছিল মানবের কাছের মানুষ যে ওর সব ব্যাপারে জানতো।
মানব এসে গেছে। মানব, এটা মানবেরই বাড়ি, তাই তো? মানব তো এখানেই থাকে না? হ্যাঁ, এটা মানবের বাড়ি, আর এই বাড়িটা ওরই থাকবে। আর আমিও স্ত্রী, ওর ওয়াইফ, সব সময় থাকবো। আর আপনাদের কোনো অধিকার নেই আমাদেরকে প্রশ্ন করার। চলে যান তো এখান থেকে। দেখুন ম্যাডাম, আমরা আপনার স্বামীর বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। ওনার কোনো ক্ষতি করব না আমরা। আপনি আপনি প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমি তো আপনাদের বললাম, আপনারা জানতো। বাস বাস, অনেক কথা হয়েছে, এবার ছাড়ুন তো, ঢুকতে দিন আমাদের। নন্দিনী, আমরা সব সিআইডি অফিসার, এখানে ইনভেস্টিগেশন করতে এসেছি। আর ভালো এটাই হয় যদি তুমি আমাদের সাহায্য করো। সাহায্য করব? সাহায্য কেন করব? কেননা যেভাবে 2006 সালে তোমার স্বামী মহিলাদেরকে খুন করেছিল, ঠিক সেইভাবে নতুন করে মহিলারা খুন হচ্ছে। খুন হচ্ছে? মিসেস নন্দিনী, আপনি শুনছেন তো? মিসেস নন্দিনী, আমার কথা তো কেউ শুনছে না। আমি তো আপনাকে বলছি মানব ঠিক হয়ে যাবে, ও চলে আসবে। ও পাগল নয়, ও পাগলা গাড়োতে আছে। প্লিজ ওকে ফাঁসি দিয়ে মেরে ফেলবেন না, প্লিজ প্লিজ, ওকে মারবেন না। ও যা যা করেছে ও জেনে শুনে করেনি। দেখো নন্দিনী, আমরা কখন বললাম যে ওর ফাঁসি হবে? নাও হসপিটাল থেকে নিজে পালিয়েছে, আর নাও এবারে কাউকে খুনও করেছে। আমরা তো শুধু এটুকুই জানতে চাই যে সেটা কে হতে পারে যে মানবের খুন করার পদ্ধতি সম্পর্কে আগে থেকে জানতো। আমার মানব ঠিক হয়ে যাবে, আমার মানব ঠিক হয়ে যাবে। ও ঠিক ফিরে আসবে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মানব। নন্দিনী, কি হয়েছে নন্দিনী? তোমার দরজা খোলা আর আওয়াজ পাচ্ছিলাম। ওনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। আর তোমরা কারা? স্যার, আই এম রোহিত, ইনি আমার ওয়াইফ সারা। আমরা পাশের ফ্ল্যাটেই থাকি। আমরা মানব আর নন্দিনীর বন্ধু, 7 বছর ধরে ওদের চিনি। তাহলে তো তোমরা এটাও জানো যে 2006 সালেতে মানব ঠিক কি করেছিল? ও কিছু করেনি, ও তো জোর করে কিছু করতেই চায়নি, ওটা হয়ে গেছিল। আর আজ 2012 সালে এসে আবার ঠিক তেমনই ঘটছে। কি আবার? কিন্তু মানব তো হসপিটালে রয়েছে, তাহলে তাহলে এটা কিভাবে? সেটার ইনভেস্টিগেশনের জন্যই আমরা এখানে এসেছি। সরি স্যার, কিন্তু নন্দিনী এই ব্যাপারে আপনাদের কোনো সাহায্য করতে পারবে না। কেন? যা কিছুই ঘটেছে তাতে নন্দিনীর মস্তিষ্কের ওপর বেশ প্রভাব ফেলেছে। মানবের নাম শুনেই ও যেন কেমন করতে থাকে, কথাই বলতে পারে না। সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কেউ আর ওর সাথে সম্পর্কই রাখতে চায়নি, ও একদম একা হয়ে গেছিল, আমরাই ওকে সামলিয়েছি। নন্দিনীর আইসক্রিম পার্লারটাও লসে চলছিল, আমরা সেটাকে বিক্রি করে সব টাকা ওর হাতে তুলে দিই। কেউ তো আছে যে মানবের মতো করেই খুনগুলো করছে আর বরফে লাশগুলো লুকিয়ে রাখছে। আচ্ছা, নন্দিনী দেবী নাই বা পারো, কিন্তু আপনারা তো খোঁজ খবর দিতেই পারেন। সরি ম্যাম, কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই, আর কারোর উপর সন্দেহও নেই। ও, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, আপনারা নন্দিনীকে একা ছেড়ে দিন, নয়তো ওর অবস্থা আরো খারাপ হতে পারে। যদি আপনাদের পারমিশন থাকে তাহলে আমরা নন্দিনীকে ভেতরে নিয়ে যেতে পারি। ঠিক আছে, চলো। মানব চলে আসবে, মানব এক্ষুনি চলে আসবে। কেউ কেউ নিশ্চয়ই আছে, কেউ একজন আছে যে চায় না আমার মানব আমার কাছে আবার ফিরে আসুক, আর আমরা ভালোভাবে আবার সংসার করতে শুরু করি। নন্দিনীকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ, নিচ্ছি। কেউ তো নিশ্চয়ই আছে। এসো। সরি স্যার। মানব চলে আসবে না? মানব, নন্দিনীর অবস্থা সত্যিই খুব খারাপ নাকি? স্যার, স্বামী একজন সাইকো কিলার, তার জন্য এতটা ভালোবাসা একটু তো অদ্ভুত লাগছে স্যার। হ্যাঁ স্যার, এতদিন পরে আবার একই রকম ভাবে মার্ডার শুরু হয়েছে, অদ্ভুত তো একটু বটেই। এই কেসের শেষ পর্যন্ত পৌঁছতে গেলে আমাদের দুটো জিনিস খোঁজ করতে হবে। প্রথমত, অঙ্গনার পরিবারের লোকজনদের কি বক্তব্য, আর দ্বিতীয়ত ওই দ্বিতীয় মেয়েটাকে যে খুন হয়েছিল। কিছু মনে করবেন না, আমরা জানি এই সময়টা প্রশ্ন করার সময় নয়, কিন্তু আমরা এটা চাই যে অঙ্গনার খুনি যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট হয়ে যাক, যাতে করে ও আর কোনো নির্দোষকে এইভাবে খুন করতে না পারে। আপনারা এরকম কাউকে চেনেন যার উপর আপনারা সন্দেহ করতে পারেন? না।
গত কয়েকদিনে অঙ্গনা আপনাদেরকে কিছু বলেছিল যেটা আপনাদের খুব অদ্ভুত লেগেছিল, এমন কথা? কারোর সাথে কোনো ঝগড়া, কথা কাটাকাটি, কোনো কিছু? কারোর সঙ্গে তর্ক করা, ঝগড়া করা অঙ্গনার স্বভাবের মধ্যেই ছিল না। আর ও আমার সাথে সব কথা শেয়ার করতো। যদি এরকম কিছু হতো তাহলে ও আমায় নিশ্চয়ই বলতো। আপনারা ছাড়া আর কারোর সঙ্গে অঙ্গনার ঘনিষ্ঠ সম্পর্ক আছে? না স্যার, ও তো আমাদের দুজনের সবচেয়ে ভালো বন্ধু ছিল। কেন স্যার? দেখুন, কেন জানি না, আমাদের মনে হয়েছে যে যে লোকটা অঙ্গনাকে খুন করেছে সে ওর খুব কাছের লোক ছিল। কাছের লোক? মানে বলতে চাইছি, এই খুনটা হঠাৎ করে বা রাগের মাথায় করা কোনো খুন নয়, ভেবে চিন্তে করা একটা মার্ডার এটা। কি বলছেন আপনি? আচ্ছা, কয়েকদিন আগে কি অঙ্গনার টনসিলের অপারেশন হয়েছিল? আগে হ্যাঁ হয়েছিল। এটা আপনি অটপসি থেকে জানতে পেরেছেন? আগে না, ওর খুনি আমাদের বলেছে। যখন ওই খুনি অঙ্গনাকে টনসিল নিয়ে জিজ্ঞাসা করছিল তখন তার কথা অঙ্গনার মোবাইলে রেকর্ড হয়ে গিয়েছিল। স্যার, এই কথাটা আমি ঠিক বুঝতে পারছি না। অঙ্গনা নিজে আমাদের দুজনকে বলেছিল যে ও টনসিলের সার্জারির ব্যাপারে যেন কেউ জানতে না পারে। ও, তাহলে তোমরা দুজন ছাড়া অঙ্গনা টনসিলের ব্যাপারে শুধুমাত্র হসপিটালের স্টাফেদেরই জানা আছে যারা অঙ্গনার এই অপারেশনের সময় ছিল? হ্যাঁ স্যার, 3 দিন আগে হসপিটাল থেকে ফোন এসেছিল এটা বলার জন্য যে হসপিটালের সমস্ত রিপোর্ট চলে এসেছিল। 3 দিন আগে অঙ্গনার সমস্ত রিপোর্ট তৈরি হয়ে গেল আর 2 দিন পরেই তার মৃত্যু। মনে হয় এই খুনির ব্যাপারে আমাদের হসপিটাল থেকে ইনফরমেশন মিলবে। স্যার, এটা 10 নম্বর দোকান। আমাদের লিস্ট অনুযায়ী আর মাত্র 2টো দোকান বাকি আছে যেখানে এই হাড়গুলো রিপেয়ার করা হয়। অনেক অনেক পুরনো মনে হচ্ছে এরকম পুরনো হার কিছুদিন আগে আমার কাছে রিপেয়ার করতে তো এসেছিলেন। পুনিত, একটু এদিকে আসো আগে। পুনিত, এরা সিআইডি অফিসার, এরা কোনো জায়গা থেকে এই বিশেষ হারটা পেয়েছেন। আমার মনে হচ্ছে কি এই হারটা কিছুদিন আগে আমাদের কাছে একটা মেয়ে রিপেয়ার করিয়েছিল। দেখি, একটু দেখো তো। হ্যাঁ, করে তো ছিল। আরে এটা তো দেখছি সেই পাথরটাই যেটা একজন ম্যাডাম এসে বলেছিলেন যে এটা তার মায়ের স্মৃতি, সেই কারণেই তিনি এটা পালিশ করাতে চান না। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। থিস পাথরের এই হার দেখে আপনারা মেয়েটাকে চিনতে পেরে গেলেন? স্যার, এই ম্যাডাম আমাদের পুরনো কাস্টমার। তাহলে তো যেই মেয়েটার হার এটা তাকে আপনারা ভালো করে চেনেন। হ্যাঁ স্যার, আর ওই ম্যাডাম তো সব সময় তাড়াহুড়োয় থাকেন। কালকে 3:30-র সময় এসে বললেন যে বাইরে ড্রাইভার অপেক্ষা করছে, আমার তাড়া আছে। তারপর আর কি স্যার, রিসিভে সাইন না করেই হারটা নিয়ে চলে গেলেন। বললেন যে পরে এসে সই করে যাব। 1 মিনিট, ওই রিসিপ্টটা বের করো। হ্যাঁ, এই যে। মিস যুক্তা, 21 রেড ভিলা কার্ট রোড, ব্যান্ড্রা। ফোন নাম্বারও আছে। হ্যাঁ ম্যাডাম, আমি রিসিভে সই করার জন্য ওনাকে ফোনও করেছিলাম, কিন্তু কেউ ফোনটা তুললো না। আচ্ছা, এটা বলুন যে যখন যুক্তা এই হারটা নিয়ে যাচ্ছিল আপনাদের দোকান থেকে বেরিয়ে কেউ ওর পিছু নিয়েছিল? না স্যার, সেই সময় এখানে শুধু 2-3 জন লেডিস কাস্টমারই ছিল। আচ্ছা ঠিক আছে, যখন যুক্তা এই দোকানে ছিল তখন দোকানে যারা যারা ছিল তাদের সবার নাম, ঠিকানা আর ফোন নাম্বার আমার চাই। এক্সকিউজ মি। ইয়েস স্যার, কোন ডাক্তারের সাথে দেখা করবেন? অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আপনি? সিআইডি। স্যার, কি ইনফরমেশন চাই আপনার? আইসপিক মার্ডারের ব্যাপারে তো জানেন নিশ্চয়ই সবকিছু। হ্যাঁ স্যার, আজকে সকালেই পেপারে পড়ছিলাম আমি যে একটা মেয়ের মৃত্যু হয়েছে, তাও আমাদের হসপিটালে। স্যার, আপনি অঙ্গনার ব্যাপারে কিছু জানতে চাইছেন না তো? হ্যাঁ, যে সময় অঙ্গনার অপারেশন হয়েছিল সেই সময় খুনি এই জায়গায় ছিল। ম্যাম, এসব কি কথা বলছেন? আমাদের হসপিটালের নাম খারাপ হয়ে যাবে। আমাদের স্থির বিশ্বাস খুনি নিজেই অঙ্গনাকে টনসিলের ব্যাপারে বলেছিল। কিন্তু অঙ্গনা ডাক্তার ছাড়া তো আর কারোর সাথেই কথা বলতো না। 2 দিন আগেই তো ডিসচার্জ করে দেওয়া হয়েছিল, আর ওই দিন রাতেই আমেরিকায় চলে গেছিলেন ডাক্তার। আর স্যার, এই ব্যাপারটা আমি কারোর সাথে শেয়ারও করিনি। আমরা আপনাকে সন্দেহ করছি না, আপনি শুধু এটাই বলুন যে 3 দিন আগে অঙ্গনার রিপোর্টের ব্যাপারে খবর দিতে এখান থেকে কে ফোন করেছিল? ও স্যার, আমি করেছিলাম। আপনিই করেছিলেন? আপনি এক্স্যাক্টলি কি বলেছিলেন ফোনে? স্যার, টনসিলের রিপোর্টটা নর্মাল আছে, তাছাড়া এখানে আসার আর কোনো প্রয়োজনই নেই। আর যখন আপনি ফোনে এই কথাগুলো বলছিলেন তখন আশেপাশে কে কে দাঁড়িয়েছিল? আমার আশেপাশে স্যার একটা মেয়ে ছিল আর একজন বৃদ্ধ ছিল যে বারবার কাশছিল।
আচ্ছা, ওই দিন যতগুলো রুগী এসেছিল চিকিৎসার জন্য তাদের রিপোর্টের কপি পেতে পারি কি? হ্যাঁ স্যার, পেতে পারেন। থ্যাংক ইউ। ওই মেয়েটার মুখটা মনে আছে তো আপনার? যুক্তার ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার, এই যুক্তা তো একলাই থাকতো, ওর ফ্যামিলি বলতে কিছুই ছিল না। খুন হওয়ার দিন ওর ড্রাইভার জুয়েলারি শপ থেকে ওকে বাড়িতে ছেড়ে এসেছিল। এই ড্রাইভার থেকে আমরা অনেক কিছু জানতে পারবো স্যার। ডেকে নাও, জিজ্ঞাসাবাদ করি। ফ্রেডিকে পাঠিয়েছি ওকে আনার জন্য। স্যার, এই খুনিটা ঠিক মানবের মতন পদ্ধতিতে খুনগুলো কেন করছে? আর যদি তাই করার হয় তাহলে 6 বছর পরে কেন? 6 বছর পরে এমন কে আছে যে মানবের সমস্ত খুনের ব্যাপারে সব কিছু জানে? স্যার, হয়তো নন্দিনী, মানবের স্ত্রী। ওর সবচেয়ে কাছে তো ওই না। নন্দিনী মানবের স্ত্রী? হ্যাঁ স্যার, নন্দিনী তো এমনিতেই মানসিকভাবে অসুস্থ, নিজের খেয়ালই নিজে রাখতে পারে না। আর এই সমস্ত খুন একেবারে সজ্ঞানে করা হয়েছে স্যার। সেটাই তো স্যার। হ্যাঁ, পেয়েছো হসপিটালের লিস্ট আর জুয়েলারির লিস্ট? ইয়েস স্যার। তাতে কি জানতে পারলে? স্যার, একটা নাম আছে যে খুন হওয়ার আগে দুটো জায়গাতেই উপস্থিত ছিল। কে সে? এটা কি করে হতে পারে স্যার? এর কি সম্পর্ক থাকতে পারে মানবের কেসের সাথে? কিন্তু খোঁজ তো নিতেই হবে স্যার। ব্যুরোতে ডেকে জিজ্ঞাসা করা যাক। ডেকে নেব, কিন্তু তার আগে ওই মানবের সঙ্গে গিয়ে দেখা করি। মানবের সাথে। মানব, মানব, অন্ধকারে বসে আছো কেন? তোমরা কে? এখানে কি করতে? মানব, ওনারা জানতে চান যে তুমি এখানে কেন রয়েছো। স্যার, ও সবসময় এরকমই থাকে, চুপচাপ, বেশি কথা বলে না, একা একা দেওয়ালে ছবি এঁকে চলে। কেমন আছো মানব? কোন মানব? আর তোমরা এখানে কি করতে এসছো? আমরা হলাম তোমার নতুন বন্ধু। বন্ধু? হ্যাঁ, দেখা করতে এসেছি। তোমার সাথে কথা আছে? আমার সাথে কার কি কথা থাকবে? আমি আচ্ছা আচ্ছা, এটা বলো, তুমি এখানে এই অন্ধকারে একলা কেন রয়েছো এখানে? হ্যাঁ, না না, এটা তো আমার ঘর, আর আমি এখানে আমার স্ত্রীর সাথে থাকি। স্ত্রীর সঙ্গে? ও, তো কোথায় কোথায় তোমার স্ত্রী? আমাদের সাথে দেখা করাবে না? কি যেন নামটা, কি যেন? ওর নাম হলো কি নাম যেন? ওর নাম হলো নন্দিনী। নন্দিনী? ওর নাম হলো নন্দিনী। আর এই এই যে তোমার স্ত্রী নন্দিনী। তোমাকে তো আমি মেরে দিয়েছিলাম। আমি মারার চেষ্টা করেছিলাম তোমাকে। আমি কারোর সাথে কথা বলবো না, তোমরা যাও এখান থেকে। বারবার ওকে মনে করিয়ে দিতে হয়
যে আমি আসলে কে। আপনি ঠিক বলছেন, ওর মনে করার শক্তি অনেকটাই কমে গেছে। উনি যে ছবিগুলো আঁকছেন এই দুটো মহিলার, এর মধ্যে বোধহয় আপনি একজন, আর আরেকজন কে? হয়তো ওটা সারা ছবি, রোহিতের ওয়াইফ। ও মনে করে যে আমার শরীরটা ঠিক নেই, তাই ও সবসময় আমার সঙ্গে এখানে হসপিটালে আসে। মানব হয়তো আমাদের দুজনকে একসঙ্গে দেখেই এই স্কেচটা বানিয়েছে স্যার। সায়রা হসপিটালেও, জুয়েলারি দোকানেও, নন্দিনীর ঘরেও, আর এখানেও এই কেসের সমস্ত তার এবার জুড়ে যাচ্ছে। সচিন, সারার ইতিহাস বার করো। সারা দেবী, আপনি যখন বিএনপি হসপিটালে গিয়েছিলেন তখন একটি মেয়ের মেডিকেল রিপোর্ট পাস হচ্ছিল। 2 দিন পরে ওই মেয়েটি খুন হয়। যখন আপনি জুয়েলারির দোকানে গেছেন ওখানে একটি মেয়ে আসে, কয়েক ঘন্টার মধ্যে ওই মেয়েটিও খুন হয়ে যায়। কিভাবে? কি হলো? আপনারা আমার উপর সন্দেহ করছেন? আপনার কি মনে হচ্ছে? দেখুন, আমি কি করে বলতে পারি খুনটা কেন হচ্ছে? আচ্ছা এটা বলুন তো, আন্ধেরিতে আপনার ওষুধের দোকান আছে না? হ্যাঁ। তাহলে খুনি ওই দুটো মেয়েকে অজ্ঞান করার জন্য সেফটি ফোন নামের ড্রাগ ব্যবহার করে, যেটা তোমার ওষুধের দোকানে পাওয়া যায়, হ্যাঁ কি না? এর মানে কি এটা হয় যে আমি খুনি? তো তাহলে আপনি আমাদের এটা বলুন যে মানবের সঙ্গে দেখা করতে যখন নন্দিনী ওই মেন্টাল হোমে যেত, তো সব সময় সাথে তুমি কেন যেতে? দেখুন, মানব আমার বন্ধু নন্দিনীর স্বামী। নন্দিনীর শরীর খারাপ থাকে, তাই ওকে ভরসা দেওয়ার জন্য ওর কাছে যেতাম। কাউকে সাহায্য করা অপরাধ নাকি? সারা, তুমি একজন আর্টিস্ট তো, খুব সুন্দর অয়েল পেন্টিং করো। তাহলে সারা ম্যাডাম, ওই দুটো মেয়ের লাশের ওপরে আমরা অয়েল পেইন্টের ট্রেসেস পাই। অয়েল পেইন্ট। দেখুন, এগুলো সব কাকতালীয়। আমি কোনো খুন করিনি। সারা ম্যাডাম, আপনি যতক্ষণ না নির্দোষ প্রমাণিত হচ্ছেন আমাদের কাস্টডিতে আপনি থাকবেন। শ্রেয়া। স্যার, আমি কিচ্ছু করিনি, প্লিজ আমায় যেতে দিন। চলুন। স্যার, এই হলো চমন, একতার ড্রাইভার। চমন, বলো। স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার, আমি তো একতা ম্যাডামের সঙ্গে বিকেল 4টে অবধি ছিলাম। তারপর আমি গাড়ি সার্ভিসিং করতে চলে যাই। স্যার, আপনারা চাইলে সার্ভিস সেন্টারে ফোন করে দেখতে পারেন। সে আমরা খোঁজ করে নেব। তুমি আগে এটা বলো যে যুক্তাকে জলির ওখান থেকে 10:30টায় পিক আপ করার পরে কি ঘটেছিল? স্যার, তারপরে আমি একতা ম্যাডামকে বাড়িতে নিয়ে যাই। তারপরে কি হচ্ছে? তারপর উনি বাড়ির ভেতর চলে যান আর আমি সার্ভিস সেন্টারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। তখন আমি হঠাৎ দেখি যে একটা লোক ওনার পেছনে পেছনে ভেতরে ঢুকছেন। লোকটা কে ছিল বলো? আসলে স্যার, আমি ওনার মুখ দেখিনি। সত্যি বলছো? হ্যাঁ স্যার। যাও তুমি। থ্যাংক ইউ স্যার। অভিজিৎ, কে ছিল সেই লোকটা? কি করতে গিয়েছিল যুক্তার বাড়িতে? খোঁজ নাও। হ্যালো। পর্দাগুলো সব খুলে দাও।
ড্রাইভার চমন খুনের রাতে একজন লোককে এখানে আসতে দেখেছিল। এই দেখো, দুটো কফির কাপ রয়েছে এখানে, দুটো প্লেটে স্যান্ডউইচ। এর মানে হলো কেউ তো ছিল এখানে। একে যুক্তা খুব ভালোভাবেই চিনত স্যার। এখানে হাতাহাতি ধস্তাধস্তির কোনো চিহ্নই দেখছি না স্যার। মানে যুক্তা নিজের ইচ্ছায় ওই লোকটার সাথে গিয়েছিল এখান থেকে? হ্যাঁ স্যার, চেনাশোনা কেউ, কোনো বন্ধু বা অন্য কেউ যে কোনো কাজে এসেছিল। হ্যাঁ, কিন্তু কে? লোকটা কে ছিল? চেক করো তো বাড়িটা খুব ভালো করে, দেখো যদি কিছু পাওয়া যায়। ট্যাক্সের পেপারস, প্রপার্টির পেপার। ও, মামলাটা তাহলে এটা। সচিন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই দেখো প্রপার্টির পেপার, কুল জোন আইসক্রিম পার্লার, ব্যান্ড্রা। স্যার, এই মানবের আইসক্রিম পার্লারটার নামও তো কুল জোনই ছিল না? ওর পার্লারটা তো ব্যান্ড্রাতেই ছিল। আর স্যার 2006 মানব সমস্তক্ষণ ওখানেই করেছিল। আর পরে রোহিত আর সারা ওই পার্লারটাকে বিক্রি করে দিয়েছিল। কাকে? যুক্তাকে। হ্যাঁ, যুক্তাকে। স্যার, তার মানে যুক্তা সারাকে জানতো আর ও সারার সাথে কোথাও একটা যেতে পারবে সেই বিশ্বাসও ছিল। হ্যাঁ স্যার, ড্রাইভার চমন তো বলছিল যে যুক্তার ঘরে কোনো একটা লোক এসেছিল। তো সারার সাথে যুক্তার বাইরে যাওয়াটা বনেনি। স্যার, ও যদি সারা না হয় তাহলে আর কে হতে পারে? ওই যে সারার ওষুধের দোকান থেকে ওষুধ বার করতে পারে, যে সারার সাথে হসপিটাল আর জুয়েলারি শপেও যেতে পারে। কে হতে পারে স্যার? তোমরা ভুলে গেছো এই কাহিনীতে শিল্পী আরো আছে, যে সারার সাথে বিগত 7 বছর ধরে ছায়ার মতো সাথে সাথে চলছে। এখানে কেন নিয়ে এসেছো? বসো নন্দিনী। তুমি এখানে কেন এনেছো আমাকে? বলছি। আমার এখানে একদম ভালো লাগছে না। আমার এখানে ভালো লাগছে না, প্লিজ বলো আমাকে কেন নিয়ে এসেছো এখানে? আরে এটা কি করছো? আরে পাগল হয়ে গেছো নাকি? ছাড়ো আমাকে, ছেড়ে দাও। কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? ছাড়ো আমায়, ছাড়ো আমায়। কি করছো? পাগল হয়ে গেছো নাকি? ছাড়ো আমায়, আমি বলে দিচ্ছি ভালো হবে না কিন্তু। নাও, এর মধ্যে যে কোনো একটা পছন্দ করো। তার মানে ওই মেয়েগুলোকে তুমি খুন করেছো? মানবের মতো আইস পিক দিয়ে খুন তুমি করছো? তুমি রোহিত? আমি হচ্ছি সেই যে তোমার স্বামীর নকল করছি। স্যার, দুজনকেই সমানে ফোন করে যাচ্ছি, সুইচ অফ বলছে। শেষবার কখন কোথায় দেখা গিয়েছিল দুজনকে? জলি হাউজিং সোসাইটি স্যার, যেখানে ওরা দুজন থাকে, তাও আবার 1 ঘন্টা আগে। স্যার, আপনি কি শিওর আমরা সঠিক জায়গায় যাচ্ছি? স্যার, হতে পারে রোহিত নন্দিনীকে ওখানে নয় অন্য কোথাও নিয়ে গেছে। কিন্তু এখন তো আমি খুনির মর্জি মতো কাজ করছি। মানে স্যার? মানেটা হলো এই যে রোহিত মানবের খুন করার পদ্ধতিটা হুবহু নকল করছে। আর মানব বেশিরভাগ খুনগুলো এই আইসক্রিম পার্লারেই করেছে। কারেক্ট। যুক্তাকে তো আগেই খুন করে দিয়েছে, এই পার্লার তো বন্ধ হয়ে যাবে। এই জন্য নন্দিনীকে খুন করার জন্য রোহিতের কাছে কুল জোন আইসক্রিম পার্লারের থেকে ভালো জায়গা তো আর হতেই পারে না। চলো, এবার এর মধ্যে একটা পছন্দ করো। না, এটা বেশি ছোট, তাই না?
এটা দিয়ে কি করবে তুমি? যেটা তুমি পছন্দ করবে সেটা দিয়েই তোমায় মারবো। চলো চলো তাড়াতাড়ি। স্যার পৌঁছে যাচ্ছি 5 মিনিটেই। কানামাছি ভোঁবো, যাকে পাবি তাকে ছো। পুলিশ এলো রোহিতকে ধরতে, রোহিত হাত ছাড়িয়ে পালালো। তোমার মনে হয় যে তুমি পালাতে পারবে? তুমি পাগল হয়ে গেছো। বাকি মেয়েগুলোর মতো তুমি আমাকে মারতে পারবে না। কতক্ষণ বেঁচে থাকবে নন্দিনী, কতক্ষণ? যদি তোমার ওই পাগল স্বামীটা ধরা না পড়তো না, তাহলে একদিন না একদিন সেই তোমাকে মেরে দিত। ছাড়ো, নিজের স্বামীর হাতে না হোক, নিজের প্রেমীর হাতে মরবে। প্রেমী? তুমি? আমি তোমাকে ঘেন্না করি। যখন তুমি ওই সাইকোর সাথে ভালোবাসা করতে পারবে, তাহলে আমার সাথে কেন নয়? খুনি ও আর খুনি আমিও, পাগল ও আর এখন তো পাগল আমিও। তোমার ভালোবাসায় আমিও পাগল হয়ে গেছি। দেখো, এই আইস পিকটা ফেলে দাও। আমি মরতে চাই না। আমি তোমাকে মারবো? আমি তোমাকে মারছি না নন্দিনী, আমি তো তোমাকে এই জীবন থেকে মুক্তি দিচ্ছি, যাতে তুমি সারা জীবন শুধু আমারই হয়ে থাকো। সরি নন্দিনী। খোলো। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আজ ওকে আমি এখানেই শেষ করে দেবো। বরফে কবর বানাবো আমি তোর। ওর জন্য আমি খুনি হয়েছি। নন্দিনী, যদি তুই আমার না হোস না, তাহলে কারোর হতে পারবি না। ছাড়ো আমাকে, ছাড়ো। আমিও মানবের মতো একটা সিরিয়াল কিলার হয়ে গেছিলাম, আর আমি পরপর 2টো খুন করে দিয়েছি সবাইকে। আমার বন্ধু ছিল আমার এই নন্দিনীর জন্য। শুধু এইটুকুই না, তুমি তোমার অপরাধে তোমার ওয়াইফ সারাকেও ফাঁসিয়ে দিয়েছো। যেখানে ওই যুক্তার সঙ্গে জুয়েলারি স্টোরে যাওয়া আর অঙ্গনাকে রিপোর্ট বলার সময় হসপিটালে থাকা, সবটাই কোইন্সিডেন্স ছিল। হ্যাঁ, কিন্তু এই সব কিছু আমি যার জন্য করেছি, সেই আমাকে ছেড়ে দিয়েছিল। অপরাধী আমি নই স্যার, অপরাধী এই নন্দিনী। ভুলটা কি আর ঠিক কি সেটা তুমি নিজেই জানো না। তোমার মাথা এখন ঠিক মতো কাজ করছে না। প্রথমে তোমার মাথার চিকিৎসা করাতে হবে। আর যখন অপরাধ তুমি করেছো, তার শাস্তি তুমি পাবেই পাবে।